আজ এইচএস এর রেজাল্ট এবং আজকের দিনেই আমি তোমাদের জন্য বাংলার দিগ্বিজয়ের রূপকথার এই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে এসেছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা 100% কমন সিরিজ নিয়ে এসেছি, যেখানে প্রতিটি চ্যাপ্টারে আমি 3টে থেকে 4টে ভিডিও সেখানে পোস্ট করব এবং সেই ভিডিও থেকেই তুমি পেয়ে যাবে সমস্ত কিছু কমন। বিশ্বাস কিন্তু অনেক একটা বড় জিনিস, যেটা আগের ব্যাচটি করেছিল এবং এইচএসে তাদের বেশিরভাগ জনের ইংলিশে কিন্তু 90 অ্যাবভ মার্কস রয়েছে এবং 98 অনেকজন পেয়েছে। প্রায় 5জন আমার স্টুডেন্ট রয়েছে, তারা 98 পেয়েছে 100-এর মধ্যে ইংলিশে। তবে আমাদের এর আগের টার্গেট ছিল পশ্চিমবঙ্গের মধ্যে ইংলিশকে সব থেকে ইজি বানানোর। কোনো বেস্ট ইংলিশ চ্যানেল আমরা হতে চাইনি, আমাদের বেস্ট টার্গেট ছিল যে কত সহজ করা যায় ইংলিশকে। সেই টার্গেট নিয়ে এবার আমরা বাংলায় এসেছি, যেখানে তোমাদেরকে আজকে এই এমসিকিউগুলো করাবো। মরুপথে সেই হয় উট, মরুপথে সেই কোন জিনিসটি উট হয়ে যায়? আমরা সবাই জানি যে মরুপথে সেই ঘোড়াটি, যেই ঘোড়াটি জাদু অশ্ব বলা হয়েছে, সে একটি উটে পরিণত হয়। এটা অ্যাকচুয়ালি এমন একটা ঘোড়া যেটা জাদুই ঘোড়া, যেটা তেপান্তরে পক্ষীরাজ হয়ে ওঠে, মানে ঘোড়ার ডানা গজিয়ে ওঠে। আবার কখনো সেই মরুপথে সে উট হয়ে ওঠে। তোমরা যারা এর অ্যানিমেটেড ভিডিওটি দেখোনি, খুবই সহজে আমি বুঝিয়েছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই একবার দেখে নিও। তারপরে এমসিকিউ সিরিজগুলো কমপ্লিট করো, দেখবে একদম জলের মতো সোজা কোশ্চেন। পুষ্পক হলো, আচ্ছা পুষ্পক মানে কি? পুষ্পক মানে অ্যাকচুয়ালি যদি আমরা ভাবি রথ বোঝায়, কিন্তু এখানে কবিতাতে পুষ্পক মানে স্বর্গরথকে বোঝানো হয়েছে। ফুলের গুচ্ছ নয়, ফুল রাখার সাজিও নয়, রথের ঘোড়া নয়, পুষ্পক মানে হচ্ছে স্বর্গরথ। ওকে, বলে না পুষ্পক বিমান। আমরা যারা যারা রামায়ণ মহাভারত দেখেছি তারা জানি যে পুষ্পক বিমান মানে রথকে বোঝায়। ওকে, পুষ্পক কোথায় পাড়ি দেয়? পুষ্পক কি দূরদেশে পাড়ি দেয়, অজানা দ্বীপে, আকাশে, নাকি তেপান্তরে? এটা অ্যান্সার হয়ে যাবে আকাশে। তোমাদের যা এই কোশ্চেনটি একটু কনফিউশনে রয়েছে, তোমরা যদি মনে হয় আকাশে, অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবে। ওকে, বা অজানা দ্বীপও হতে পারে, তেপান্তরে হবে না, এটুকু শিওর। এরপরে সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। ডিঙ্গা কথাটির অর্থ কি? ডিঙ্গা কথাটির অর্থ হলো কোনো একটা নৌকো। যেহেতু সপ্তডিঙ্গা মানে 7টি সেই বড় বড় নৌকোর কথা বলা হয়েছে, তো এখানে এই দুটো একদমই হবে না, ডিঙ্গি বলা যেতে পারে, আর এটিও ডিঙ্গি রয়েছে, তো দুটাই সঠিক। ওকে, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের এইচএসে আসতে পারে, যে সিমিলার অনেক সময় অপশন দিয়ে দিতে পারে তোমাদেরকে, যে কোনো একটি যেটি সঠিক মনে হচ্ছে। সাপোজ ধরে নাও এখানেও ডিঙ্গি রয়েছে, উপরেও ডিঙ্গি রয়েছে, তো যে কোনো একটা টিকমার্ক করে দিয়ে তোমাদের ছেড়ে দিতে হবে। আর যদি একদমই অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু নাম্বার দেবে না। কিন্তু দেখা গেল দুটোই সঠিক, একটা তুমি লিখেছো অপশন, তাহলে তোমাকে নাম্বার দিয়ে দেবে। ওকে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ছেড়ে আসবে না, যে বুঝতেই পারলে না তার জন্য ছেড়ে দিলে, সেটা করবে না। সমুদ্র, সাগর ইত্যাদি শব্দের প্রতিশব্দরূপ মানে সমুদ্র এবং সাগরকে কি বলা হয়েছে? সমুদ্র সাগরের আরেকটি নাম কি? সেটা কি সিন্ধুর, সিন্ধি, সিন্ধ, নাকি সিন্ধু? সিন্ধু হবে এটা অ্যাকচুয়াল অ্যান্সার। সিন্ধুর নয়, বা সিন্ধি নয়, অথবা সিন্ধ নয়, এটা হচ্ছে সিন্ধু। সিন্ধু আমরা একটা নদী জানি, সিন্ধু মানে সমুদ্রও বোঝায়। ওকে, এরপরে আমরা চলে আসছি পক্ষীরাজ রূপে জাদু অশ্ব কোথায় ঘুরে বেড়ায়? পক্ষীরাজ রূপে জাদু অশ্ব তেপান্তরে পাড়ি দেয়। ঠিক আছে, মনে রাখবে পক্ষীরাজ কোথায় পাড়ি দেয়? তেপান্তরে। ওকে, তেপান্তর মানে কি? তেপান্তর মানে হচ্ছে একটা সীমানার বাইরে, বা যেখানে কোনো লোকজন থাকে না। ওকে, অরণ্যে নয়, আকাশপথে নয়, বা মরুপথে নয়। নেক্সটে আসছি আমরা 47-এ। জনশূন্য বিস্তীর প্রান্তর মানে যেখানে অনেক দূর জায়গা একটা বোঝায় এবং সেখানে কোনো মানুষজন নেই, সেটার সমার্থক শব্দ কি? একটু আগেই বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে তেপান্তর। ঠিক আছে, স্পেলিংগুলো দেখো, এখানে কনফিউশন হতে পারে, তাই তোমাদেরকে বলবো টেক্সট বইটা খুলবে, সেখানে স্পেলিংগুলো দেখে নেবে, অথবা তুমি আমার সেই অ্যানিমেটেড ভিডিও দেখে নিতে পারো, সেখানেও বলে দেওয়া আছে প্রতিটি লাইন এবং স্পেলিংও দেওয়া আছে, তাহলে তোমাদের একবারে রিভিশনও হয়ে গেল।
আর অ্যানিমেশনের মাধ্যমে যদি তোমরা শেখো কোনো জিনিস, যেমন কোনো কার্টুন মুভি দেখলে সেটা আমাদের 1-2 বছর মনে থাকে, কিন্তু কোনো পড়া পড়লে সেটা 2 সপ্তাহের মধ্যেই আমরা ভুলে যাই। তাই বলবো অ্যানিমেশন ভিডিওগুলো অবশ্যই দেখো। বাংলাতে আদরিনীর অ্যানিমেশন ভিডিও আমি দিয়েছি, সঙ্গে তোমাদের যতগুলি কবিতা আছে ধর্ম কবিতা, তার সঙ্গে রয়েছে দিগ্বিজয়ের রূপকথা, তার সঙ্গে একটা আন্তর্জাতিক কবিতা, প্রতিটির আমি অ্যানিমেটেড ভিডিও দিয়েছি। এর সঙ্গে তোমাদের যেগুলো একটু কমপ্লেক্স গল্প রয়েছে যেমন বাংলা ভাষা, সেটাও আমি অ্যানিমেশনের মাধ্যমে নিয়ে আসব। অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। কথিকানুসারে পক্ষীরাজের রূপ ধারণ করে কে, মানে পক্ষীরাজ কে হয়ে ওঠে সেটা মনে রাখতে হবে। এই যে জাদু অশ্ব, এই যে আমাদের জাদুই ঘোড়াটা, এই সব কিছু হয়ে ওঠে, এই পুষ্পক হয়ে ওঠে, এই উট হয়ে ওঠে, আবার এইটি যখন দরকার পড়ে সপ্তডিঙ্গা হয়ে ওঠে, আবার যখন এর দরকার পড়ে সে পক্ষীরাজ হয়ে ওঠে। তাহলে পক্ষীরাজ হয়ে ওঠে হচ্ছে জাদু অশ্ব। 47 ওকে, কবিতায় জাদু অশ্ব একটি রূপক মাত্র। জাদু অশ্বকে একটা রূপক বলা হয়েছে, মানে জাদু অশ্বের আসল নামটি কি? আমরা সবাই জানি যে জাদু অশ্বের আসল নাম হলো বিশ্বাস, তাই না? জাদু অশ্বের আসল নাম হলো বিশ্বাস। দেখো উপরে ভালোবাসা আছে, বাদিকে আশীর্বাদ আছে, প্রত্যাশা। প্রত্যাশা নামে কোনো ওয়ার্ডই নেই আমাদের কবিতার মধ্যে, তো এটা হবে না। যারা যারা এই সিরিজটাকে এনজয় করছো তাদেরকে আমি বলবো, তাদেরকে বলবো কমেন্টে একটু লিখে জানাবে তোমাদের কেমন লাগছে। এরপরে একটি পার্ট আসবে, যেটি লাস্ট পার্ট রয়েছে, পার্ট 4। তারপরে সেই আর কোনো কিছু তোমাদের এমসিকিউ করতে হবে না, এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। বাট শর্ত একটাই, তোমাদেরকে টেক্সট বইটা পড়তে হবে একবার, অ্যানিমেশন ভিডিওটা কম করে 3 থেকে 4 বার দেখতে হবে, পরীক্ষার আগে অবশ্যই দেখতে হবে। আর সঙ্গে এই যে 4টে সিরিজ আছে, 4টে ভিডিও আছে সিরিজের মধ্যে, যেখানে দিগ্বিজয় রূপকথার এমসিকিউ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এটা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে। বলছি, তোমাদের মনে হচ্ছে হয়তো যে কোশ্চেনগুলো সোজা, বিশ্বাস করো আগের বছরের কোশ্চেন উঠিয়ে দেখে নাও, একটাও যদি তোমাদের কাছে একটা কঠিন প্রশ্ন তুলে দিতে পারো আমাকে, সব সোজা দেয়, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, ভালো মতো পড়ে যাও, এগুলোই আসবে, 100% কমন আসবে। গতবারে অনেক স্টুডেন্ট ইংলিশে তাই ভেবেছিল স্যার এত ইজি করাচ্ছেন, সমস্ত স্যার ইউটিউবের মধ্যে তো কঠিন কঠিন করাচ্ছেন, ক্লাস 12-এ কি এত ইজি আসবে? অবশ্যই আসবে। ক্লাস 12-এ পরীক্ষাটা হচ্ছে এইচএস পরীক্ষা। এইচএস পরীক্ষা মানে হচ্ছে সেখানে কিন্তু সবাই টপার্স থাকে না, টপার্স থাকে শুধুমাত্র 10%, বাকি 90% যারা অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ রয়েছে তাদের কি হবে? তাদের জন্য কোশ্চেন কিন্তু সহজ বানানো হয়। প্রায় 75% কোশ্চেন সহজ থেকে মিডিয়াম থাকে, আর শুধুমাত্র 25% একটু কঠিন থাকে, যেখানে তোমাদের বাংলার সাহিত্যের ইতিহাস পড়ে যাচ্ছে, সেটিও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই। পক্ষীরাজ আসলে কি একটু আগেই আমরা দেখলাম, একই কোশ্চেন বারবার, একটি কাল্পনিক অশ্ব, ঠিক আছে, সেটা হচ্ছে পক্ষীরাজ। কাল্পনিক তোমাদের মনে হতে পারে স্যার এটা কাল্পনিক পাখিও তো হতে পারে, মনে রাখো পক্ষীরাজ আসলে কি কবিতার মধ্যে। এখানে আমি মানে ওয়ার্ড মিনিং জানতে চাচ্ছি না, আমি বলতে যাচ্ছি কবিতার মধ্যে পক্ষীরাজ আসলে কি, সে হচ্ছে আসলে সেই জাদুই ঘোড়াটা, সেই অ্যাকচুয়ালি পক্ষীরাজ হয়ে ওঠে। এরপরে কবিতায় উক্ত জাদু অশ্বের নাম রাখা হয়েছে, সেই জাদু অশ্বটির নাম আমরা একটু আগেই দেখলাম, বিশ্বাস রাখা হয়েছে, তো এটা আমরা এখানে টিক করে দিয়ে এগিয়ে যাই। এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপে কি ভরা আছে? হৃদয়ের খাপে ভরা রয়েছে এক মন্ত্রপুত অসি। মন্ত্রপুত মানে মন্ত্র করে দেওয়া পবিত্র এক তলোয়ার। তাহলে কি মন্ত্র করে দেওয়া পুত, পুত মানে হচ্ছে পবিত্র এক অসি মানে তলোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে পারফেক্ট অ্যান্সার, কবচ কুণ্ডল নয় আর ইস্পাত না বা কোনো কবজও না, ঠিক আছে। মন্ত্রপুত অসি রয়েছে আমাদের হৃদয়ের খাপে, হৃদয়ের মধ্যে মন্ত্রপুত এক তলোয়ার রয়েছে। এই হৃদয়ের খাপে ভরা, এই হৃদয়ের খাপে ভরা বলতে কি বোঝানো হয়েছে? ওকে, এখানে কি বীরত্বের পূর্ণতা বোঝানো হয়েছে, মানে নিজের বীরত্বের পূর্ণ হৃদয়ের গভীরতা, নাকি কামনা বাসনা? কামনা বাসনা মানে লোভ। কবিতার মধ্যে কি কোনো লোভ বোঝানো হয়েছে? একদমই না। যারা কবিতাটি পড়েছো তারা জানো এটা হতেই পারে না। সে কি ভীরু? ভীরু বলতে গেলে সে কি কাপুরুষ, বা ধরে নাও সে ভয় পায় কোনো কাজে? একদমই না। নবনীতা সেন নিজেকে একজন বীরত্ব হিসেবে দেখিয়েছেন। তারপরে কপট, সে কি স্বার্থবাদী?
নাকি সে কি মানুষের সঙ্গে হিংসা করে, এরকম কোনো ব্যাপার আছে? একদমই না। তাহলে ক নাম্বারটাই হয়ে যাচ্ছে পারফেক্ট অ্যান্সার। এটাও একটা ট্রিক রয়েছে, তুমি কিন্তু যখন করবে সবগুলো অপশন দেখবে, একটা অপশন দেখে সেটা ঠিক মনে হচ্ছে বলে টিক মারে দেবে না, তুমি দেখবে বাকিগুলো ভুল হচ্ছে কিনা, তারপরে তুমি একদম শিওর হবে যে হ্যাঁ কটি তাহলে ঠিক হলো। পুত কথাটির অর্থ কি আমরা একটু আগেই ডিসকাশন করলাম, পুত মানে হচ্ছে পবিত্র, তাহলে এটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি আমাদের আজকের যে রেজাল্টের দুজন মেন স্টারকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমাদের রয়েছে এখানে উমা চৌধুরী, সে পেয়েছে 500-তে 455। সে কিন্তু খুব ভালোভাবে আমার কাছে আলফা এবং দ্য লেজেন্ডস ব্যাচে পড়েছে, নোটগুলো ফলো করেছে, কমিক বুক পড়েছে এবং সে কিন্তু এই নাম্বারটা নিয়ে এসেছে তার নিজের দমে এবং এসবিআই রেডটেকের একটু সাহায্যের দ্বারা। আমি বলবো না যে এসবিআই রেডটেক পুরোপুরি তাকে এই নাম্বারটি তুলতে সাহায্য করেছে, উমা চৌধুরী পুরোপুরি নিজের মানে স্টাডিকে কাজে লাগিয়েছে, সময়কে কাজে লেগেছে এবং আমার হালকা সহায়তায় সে এত সুন্দর একটা রেজাল্ট করতে পেরেছে। এবং সঙ্গে রয়েছে আমাদের হেমন্ত কিন্তু আমার সঙ্গে প্রায় ক্লাস 11 থেকেই ছিল এবং সে 445 পেয়েছে 500-র মধ্যে এবং খুব ভালো একজন স্টুডেন্টে পরিণত হয়েছে। যখন হেমন্ত প্রথম আসে তখন সে খুবই চিন্তিত ছিল এই সেমিস্টার সিস্টেম নিয়ে এবং ইংলিশ নিয়ে, এসব নিয়ে, কিন্তু তার রেজাল্টটা এভাবে পরিণত হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি এবং হেমন্ত আমাদের কাছে কিন্তু একটা ইন্সপিরেশনের মতো। তাই তোমরাও যদি এদের মতো আমার কাছে প্রিমিয়াম ব্যাচে পড়তে চাও তবে অবশ্যই এই আলফা ব্যাচটি নিয়ে নিতে পারো, এসবিআই রেডটেক আলফা ব্যাচ, যেটি বাংলা পড়ানো হচ্ছে মাত্র 149 টাকায়। যেটা কিভাবে পড়াবো, এসবিআই রেডটেক একটি অ্যাপ রয়েছে, গুগল প্লে স্টোরে পাবে, সেখান থেকে তুমি সেটি ডাউনলোড করে এই ব্যাচটি নিতে পারো। ওকে, আর যদি তোমার মনে হয় যে স্যার আপনার কাছে আমি বাংলা এবং ইংলিশ দুটোই পড়বো, তাহলে সেটি দুটো প্রাইস হয়ে যাচ্ছে তোমার 299। ওকে, মানে 300 টাকা। সেখানে তোমাকে পুরো থার্ড সেমিস্টার পড়ানো হবে, কোনো এক্সট্রা চার্জ লাগবে না, কোনো মান্থলি ফিস লাগবে না, শুধুমাত্র একবার 299 পে করতে হবে। এরপরে মন্ত্রপুত ঐশী, নাম কি রাখা হয়েছে? আচ্ছা, ঘোড়া, সেই জাদু ঘোড়াটির নাম আসলে কি ছিল? বিশ্বাস ছিল। তারপর এই মন্ত্রপুত ঐশীর নাম হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, এই তলোয়ারটির আসল নাম রাখা হয়েছিল কি? ভালোবাসা। আসলে তার মা, এই যে নবনীতা দেবসেনের মা, তাকে দিয়েছিল দুটো আশীর্বাদ। একটা আশীর্বাদের নাম রেখেছিল সে বিশ্বাস, আরেকটা আশীর্বাদের নাম রেখেছিল সে ভালোবাসা। এরপরে কবিতা অনুসারে ঐশী কোথায় ভরা আছে? আমরা জানি হৃদয়ের খাপে ভরা আছে, তাই না? এই যে হৃদয়ের খাপে, অস্ত্র রাখার খাপেও নয়, তরবারির খাপেও নয়, বা তীরের খাপেও নয়। তুনির মানে হচ্ছে তীর। নেক্সট, শানিত ইস্পাত খণ্ড বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হচ্ছে? আচ্ছা, শানিত মানে হচ্ছে ধারালো, শানিত মানে ধারালো, ইস্পাত খণ্ড, ইস্পাত মানে স্টিল, খণ্ড মানে টুকরো। এখানে আসলে সেই তলোয়ারটির কথা বলা হচ্ছে, মন্ত্রপুত ঐশী, কোনো তীর নয়, আসলে মন্ত্রপুত সেই তলোয়ার, কবচ কুণ্ডল নয়, ধনুকও নয়। তোমাদের যারা দেখোনি, ফ্রিতে সেই অ্যানিমেশন ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্টও দিয়ে রাখবো আমি বেঙ্গলি, যেখানে সমস্ত সেই অ্যানিমেশন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর বলে রাখি, তোমাদের ইংলিশের সমস্ত অ্যানিমেশন ভিডিও এই চ্যানেলের মধ্যে একদম ফ্রিতে দেওয়া আছে। ইউটিউবের সব থেকে বেস্ট কোয়ালিটি অ্যানিমেশনের দ্বারা তোমাদেরকে বোঝানো আছে, পুরোপুরি ভয়েস ওভার, প্রিমিয়াম ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে লাইন বাই লাইন আমি পড়িয়েছি। দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সেই ভিডিওগুলোতে। শানিত কথার অর্থ কি? একটু আগেই বললাম, তীক্ষ্ণ বা ধারালো, তবে আমরা এটাকে ডিরেক্টলি টিক করে দিয়ে স্কিপ করছি, নেক্সটে যাই। শানিত ইস্পাত খণ্ড ছাড়াও মন্ত্রপুত ঐশীর আর কোন বৈশিষ্ট্য আছে? মানে এই যে মন্ত্রপুত ঐশীকে কোন বৈশিষ্ট্য দিয়ে আবার গণ্য করা হয়েছে? মানে ধরে নাও একটা ছেলে আছে, তাকে বলা হচ্ছে সে খুবই টল, তার সাথে তাকে হ্যান্ডসামও বলা হয়। তাহলে এখানে মন্ত্রপুত ঐশীকে সঙ্গে ইস্পাত, শানিত ইস্পাত খণ্ড ছাড়া আর কি বলা হয়েছে? সেটা হচ্ছে অভঙ্গুর বলা হয়েছে, মানে সেটা কখনো ভাঙে না, অটুট কিন্তু নয়, বা খণ্ডভঙ্গুর নয়, বা অভগ্ন নয়, বলা হয়েছে অভঙ্গুর। ওকে, নেক্সট আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি আজকে, যেখানে কবি নবনীতা দেবসেনের মতে অভঙ্গুরকে সেই শানিত ইস্পাত খণ্ডের আসলে নাম কি রাখা হয়েছে? মন্ত্রপুত ঐশীর ভালোবাসা, তাহলে ভালোবাসা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সারে। যেহেতু এখানে কোনো ঐশী বা তলোয়ার লেখা নেই, শিরস্থান মানে হচ্ছে মাথার হেলমেট, সেটাও নয়। ওকে, তবে এটা হয়ে যাচ্ছে ভালোবাসা, পারফেক্ট অ্যান্সার, কারণ মন্ত্রপুত ঐশীর আসল নাম হলো ভালোবাসা।
তোমরা যারা যারা আমার ব্যাচে জয়েন করতে চাও, আলফা ব্যাচটি, এখানে মাত্র 299 টাকার দাম রাখা হয়েছে, ঠিক আছে? এটা বাংলা এবং ইংলিশ দুটি পেয়ে যাচ্ছ। দুটিতেই তোমরা এই যে পড়াগুলো সেগুলো কমিক বুক পাচ্ছ। কমিক বুক পড়ে তোমরা টেক্সট বইগুলোকে পড়তে পারবে। বোরিং আর টেক্সট বুক তোমাদের পড়তে হবে না, সঙ্গে রেকর্ডেড ভিডিওসগুলো তোমরা পাবে, আর সঙ্গে তুমি লাইভ ক্লাস পাবে পরীক্ষার সময়, এবং সাজেশন থাকবে ফ্রি পুরোপুরি। ইংলিশ এবং বাংলা নিলে ইংলিশের সাজেশন, বাংলার সাজেশন পুরোপুরি ফ্রি থাকবে। সঙ্গে তোমরা পাচ্ছ মক টেস্ট, যখন ইচ্ছা মক টেস্ট দাও, নিজেকে চেক করে নাও। এই যে আজকে ক্লাসটি করালাম, এটার মক টেস্ট আপলোড হয়ে যাবে এবং এটিও তোমরা দিতে পারবে। আর এই যে নোটগুলো, স্মার্ট নোট, এই স্মার্ট নোটগুলিও তুমি অ্যাপের মধ্যে পাবে, যেখান থেকে পড়ে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। সাপোজ এটি ভালোবাসাটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তো এটা গ্রিন হয়ে থাকবে তোমার সেই অ্যাপের মধ্যে, তো তুমি সহজেই সেটাকে বুঝতে পারবে। তো এইভাবেই এসবিআর এডটেক অ্যাপ কিন্তু টপার্স গড়ে তুলছে, এবং তুমিও এই টপার্সদের যে রেস রয়েছে এখানে তুমিও একজন হয়ে ওঠো। এবং আমি তোমাকে এমনিতেও অনেক বেস্ট উইশেস জানাচ্ছি। যদি এটা এক্সামের আগে দেখছো তাহলে বাকি ভিডিওগুলো দেখে নাও, ডেসক্রিপশনে পার্ট 1, 2, 3, 4 সবগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখলাম, এবং সমস্ত সিরিজ দেখে একটি ভালো রেজাল্ট করে ধরো। এবং অবশ্যই দেখা হবে এইচএস এর রেজাল্টে, যখন তুমি 90%-এর উপর নাম্বার তুলবে। সি ইউ সুন গাইস।